দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন ভায়া হোটেলস প্রেজেন্স বিচ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমরা কথা বলবো নিত্যপণ্যের লাগামহীন বাজার নিয়ে। লাগামহীন বাজার উত্তরণের উপায় এই নিয়ে কথা বলবো। তিনজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে আছেন। শুরুতেই চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম এবং আরও রয়েছেন পার্টেক্স স্টার গ্রুপের হেড অফ বিজনেস সাইদুল আজহার সারোয়ার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াকে দিয়ে শুরু করতে চাই। বিশেষত এই সময়টাতে আমরা নিত্যপণ্যের বাজারের যে অস্থিরতা দেখছি, এটিকে ধরে জনমানুষের যে প্রত্যাশা এবং পাশাপাশি নানা ধরনের পদক্ষেপের কথাও সরকার থেকে শুনছি, কিন্তু দিন শেষে গিয়ে আসলে কোথাও স্বস্তিটা পাওয়া যাচ্ছে না। আপনাদের জায়গা থেকে অর্থাৎ ক্যাবের অনুসন্ধান এবং পর্যবেক্ষণে আসলে বাজার কোন দিকে যাচ্ছে এবং অবস্থাটা কীরকম? ধন্যবাদ আপনাকে। আমার সাথে আরও দুজন সম্মানিত সহ আলোচক আছেন, তাদেরকেও ধন্যবাদ, এবং যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন, আমি যদি এক কথা প্রথমে বলি আর কি, ভোক্তা হিসেবে আমরা বলবো যে আমরা খুব কষ্টে আছি। আমরা বাজারে গেলে আমি যে পণ্য কেনার জন্য আমি যাই, সে পণ্য আমি কিনতে পারতেছি না, এবং বর্তমানে অবস্থা আরও বেশি করুণ হয়েছে। আপনি যে লাগামহীন বলছেন, লাগামহীন আরও যদি কোনো শব্দ থাকে আর কি, এটা আপনি ব্যবহার করতে পারেন। কোনো পণ্যেরই দাম আমাদের নাগালের মধ্যে, আমরা যারা সাধারণ মানুষ ভোক্তা হিসেবে যদি বলি আর কি, কিছু লোকজনের কাছে অনেক পয়সা আছে, তাদের কোনো বাজারে তারা জানেও না যে বাজারে কোনো জিনিসের দাম বাড়ছে কি না। কিন্তু সাধারণ মানুষ যারা এই ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, আরও যারা আছে আর কি, এবং নির্দিষ্ট আয়ের যে মানুষগুলি আছে, তারা বাজারে গিয়ে পণ্য কিনতে পারতেছে না, এবং প্রত্যেক দিনই দেখা যাচ্ছে পণ্যের দাম বাড়তেছে। আমরা দেখলাম যে কিছুদিন আগে দেখা গেল যে ডিম নিয়ে 180 টাকা পর্যন্ত একটা সিঙ্গেল ডিমের দাম 15 টাকা হয়ে গেছে। আমি মাছ কিনতে গেলো ঠিক একই অবস্থা, কোনো জায়গায় দেখা যাচ্ছে 1 কেজি মাছের মধ্যে 200-250 টাকা পর্যন্ত বাড়াইছে। এই যে বাড়তি দাম আর কি, এই দাম তো আমি তো ডেইলি এইটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমি নির্দিষ্ট আয়ের এই দীপ্ত টিভির কথা যদি আমরা বলি আর কি, এখানে যারা কাজ করেন আর কি, তারা কি বেতন ডেইলি বাড়ে? পণ্যের দাম কিন্তু ডেইলি বাড়তেছে। এক সময় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, সরকার আমাদের অনেক পণ্যের ক্ষেত্রে কিন্তু সরকার বিদেশ থেকে যেগুলি আছে এগুলির ক্ষেত্রে সরকার কিন্তু ছাড় দিচ্ছেন, শুল্ক হার কমাই দিচ্ছে। কোনো জায়গাতে আমরা যেমন বলছি যে কোনো পণ্যের দাম আমরা দেখেন যে নিত্য পণ্য যেগুলি আছে এগুলিতে টোটালি অফ করা যায় কিনা আর কি, সরকারের এইটাও বিবেচনা আছে। সরকার টিসিবির মাধ্যমে কিছু পণ্য দেওয়ার ব্যবস্থা করতেছে, যদিও একজন সমালোচক আছেন উনি বলছেন যে লাইন দিয়ে মানুষ এখানে নিচ্ছে, লাইন দিয়েও তো পাচ্ছে না। না, আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতা এবং মাঠের অভিজ্ঞতা কি বলে, কেন এমনটা হচ্ছে? এটি কি সময় স্বাভাবিক বিষয়, নাকি এর ভেতরে অন্য কোনো বিষয় রয়েছে? না, অন্য কোনো বিষয় আছে। কোন কোন বিষয়গুলো গুরুত্ব? সেটা এক নম্বর যেটা হলো যে বাজারে পণ্য আমরা যেখানে কোনো পণ্যের কিন্তু বাজারে কিন্তু আপনার অভাব নেই এবং ক্রাইসিস নেই, সরবরাহ আছে, তাহলে এটার দামটা কেন বাড়ে? এটা জবাব দেয় না একজন আরেকজনকে। যদি আপনি আলুর কথা বলেন, এটা কি আমি আজকে যেমন সকালে দেখছি 75 টাকা করে 1 কেজি আলু কিনতেছে। যে কৃষকে 12 টাকা কেজিতে আলু বিক্রি করলো, সেই কৃষকে আবার এখন 75 টাকা করে আলু কিনতেছে। এইটা আমরা যেটা বলি, সব ব্যবসায়ীর কথা বলো না, কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা সুযোগের সন্ধানে থাকে এবং তাদের কারসাজির কারণেই সরকার পণ্যটাকে নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। এবং এই অসাধু ব্যবসায়ী এই তো এ ধরনের বিষয় বা এই ধরনের দোষারোপ তো আমরা শুনে আসছি সুদীর্ঘ সময় ধরে, 15 বছর 20 বছর। তখন একটি সরকার বদল হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের ভেতর দিয়ে যাচ্ছে, আমরা কি তাদেরকে চিহ্নিত করতে পারছি না? আমরা চিহ্নিত করতে পারছি না। যদি কথা বলি তাহলে ভুল বলবো, আমরা চিহ্নিত করতে পারছি, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি না। আগের সরকারও যেমন নেয় নাই, বর্তমান সরকারও এখন পর্যন্ত তারা এমন কোনো ব্যবসায়ীকে বলতে পারে নাই যে অসাধু ব্যবসায়ী করে, অসাধুভাবে যারা পণ্যের দাম বাড়ায়, কারসাজি করে যারা দাম বাড়ায়, তাদেরকে ধরছে আমরা একজনও দেখি না। আচ্ছা, অসাধু ব্যবসায়ীর বাইরে আর কোনো বিষয় কি আছে যেটা বাজারকে অস্থিতিশীল করছে বা এরকম ঊর্ধ্বমূল্যের জন্য দায়ী? হ্যাঁ আছে, এটা শ্রেণী আছে, মধ্যস্বত্বভোগী আছে, তারা ইচ্ছে করে কিন্তু পড়ে। আমি বললাম যেটা যে তারা পণ্য পচাইয়ে ফেলতেছে, কিন্তু বাজারে তারা পণ্য ছাড়ে। এটা আলুর ক্ষেত্র আছে, আদার ক্ষেত্র আছে, রসুনের ক্ষেত্রে আছে। জিজ্ঞাসা করছে, সে যদি তার 1 কেজি দাম বিক্রি করে যদি সে 5 কেজির দাম পায়, তাহলে 5 কেজি সে 4 কেজি সাপে দেবে কেন? সে দিচ্ছে না। এইটা এখানে কাজ করতেছে। এবং এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য
আর একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই সরকারকে কোনো না কোনোভাবে বেকায়দা ফেলার জন্য চেষ্টা করতেছে। তার মানে এখানে কিছু রাজনৈতিক উপাদানও রয়েছে। নিশ্চয়ই আমরা পরের অংশে কথা বলবো। যেটা শফিকুল ইসলাম যে কথাটি বলছে যে আমরা কিন্তু নিত্যপণ্যের বাজার নিয়ে দীর্ঘ সময় ধরে কথা বলছি এবং মানুষের প্রত্যাশা ছিল, বিশেষ করে যখন একটা পুরো রাষ্ট্র ব্যবস্থার ভেতরে একটা ইতিবাচক পরিবর্তন, সংস্কার এবং সব কিছুর ভেতরে যে অন্তত জনগণ তার নিত্যপণ্যটা হাতের নাগালে পাবে, সেই জায়গায় কিন্তু উল্টো চিত্রই কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং যে বিষয়গুলো আগেও বলেছি সেই বিষয়গুলো, মধ্যস্বত্বের কথা বলুন, অসাধু ব্যবসায়ীর কথা বলুন, বাজার সিন্ডিকেশনের কথা বলুন, এগুলো কিন্তু থাকছে। তাহলে আসলে পরিবর্তনটা কোথায় হলো? ধন্যবাদ আপনাকে। 8ই আগস্ট একটি নতুন সরকার বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছে। 8ই আগস্ট থেকে আজকে 16ই নভেম্বর, মাঝখানে 3টি মাস। বাজার ব্যবস্থাপনাকে সাধারণ মানুষের আয়ত্তে আনার জন্য এই সরকার 3 জন উপদেষ্টাকে বদল করেছে। প্রথম এই বাণিজ্য মন্ত্রণালয় ছিল প্রধান উপদেষ্টার হাতে, পরবর্তীতে এটি দেয়া হলো ডক্টর সালেউদ্দিন সাহেবের হাতে, সর্বশেষ এই মাসের শুরুর দিকে দেয়া হলো শেখ বশি সাহেবের হাতে। কারণটা কি? কারণটা হচ্ছে বাজারটা স্থিতিশীল করার। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা যেটি স্বাভাবিকভাবে বলার চেষ্টা করি যে কিছু ব্যবসায়ী আছেন, তারা কোনো দল বোঝেন না, তারা কোনো মত বোঝেন না, তারা কোনো আদর্শ বোঝেন না, তারা শুধুমাত্র মুনাফাটা ভালো বোঝেন। এটা খুবই বোঝে তারা। এটা এই মুনাফাটা, অধিক মুনাফা, লোভের আশায়, লাভের আশায় আসলে এই জিনিসটি ঘটছে। এই দীপ্ত টেলিভিশনের স্টুডিও কারওয়ান বাজার। আমি মাঠের রিপোর্টার, আমি এই কথাটি সব সময় বলি। আমি মাঠে ঘাটে কাজ করে রিপোর্টিং করা মানুষ। এই কারওয়ান বাজারে যারা চাঁদা তুলেছে তারা ছিল লোকমান। আমরা দেখি লোকমানরা নাই, নীরবরা এসেছে। কেউ জানে, কেউ জানে না। পরিবর্তন হয়নি। কারওয়ান বাজারের ভিতরে যে চকি বসায় যে রাস্তা চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হয়, প্রত্যেকটা চকি থেকে 1000 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। রাতের বেলায় প্রত্যেকটি কিচেন মার্কেটের যারা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, তাদের যে ট্রাক আসে, সেই ট্রাকের মালামাল নামানোকে কেন্দ্র করে যদি সেই ট্রাকটি যদি 1 ঘন্টার বেশি এখানে লেট করে, তাকে টাকা দিতে হচ্ছে। এবং এই ট্রাকের ভিতরে অবৈধ মাল আছে। এই অভিযোগে এই ট্রাক ওই আম্বার খান মসজিদের সামনে নিয়ে গিয়ে সেখানে দেন দরবার করা হয়। এটি এই সরকারের আমলেই হচ্ছে। যদি এই হয় তাহলে বাজার স্থিতিশীল হবে কিভাবে? আমরা এই স্টুডিওতে আগের গভর্নমেন্টের সময় আমরা বলেছি যে মধ্যস্বত্বভোগী চাঁদাবাজ। আমরা এ সরকারের সময় বলছি যে মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজ এবং ধান্দাবাজ। 180 টাকা ডজন হয় এই দেশে মুরগির ডিমের হালি ডজন। এটা কি করে সম্ভব? কারা করেছে? অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেছেন যে আমরা সমস্ত ট্যাক্স কমিয়ে দিয়েছি, তারপরও বাজারে সুফল আনতে পারিনি। ট্যাক্স কমিয়ে দেওয়ার ফলে কি হয়েছে? রাষ্ট্র তার সঞ্চয় হারিয়েছে, তার রাজস্ব হারিয়েছে। কিন্তু আমি জনগণ, আমি কিন্তু সরকারের দেয়া এই যে ছাড়, আমি এই ছাড়ের 4 আনা পয়সা মানে উপকৃত হইনি। এই টাকাটি চলে গেছে তাদের হাতে যারা এই পণ্যটি আমদানি করেন এবং যারা বাজারজাত করেন। সামনে রমজান, আমরা শুনতে পাই যে এই রমজানকে কেন্দ্র করে এই সিন্ডিকেট, এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু আবার সক্রিয় হয়ে উঠেছে। সংকটের নামে চিনি, ছোলা এবং ডাল মজুত করা শুরু হয়ে গেছে। কিন্তু এর বিপরীতে কিছু ভালো উদ্যোগও তো আমরা দেখি, যেমন বড় বড় কোম্পানিগুলোকে দেখি যে মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিয়ে সরাসরি বাজারে বিপণনের মাধ্যমে পণ্য কমিয়ে আনা। আমরা ডিমের ক্ষেত্রে দেখেছি, এটি অন্যান্য ক্ষেত্রেও দেখেছি। তো সেই জায়গায় এই যে মধ্যস্বত্বভোগী বলছেন যে গ্রুপটি রয়েছে, সেখানে আসলে সরকার কি করার রয়েছে? সরকারের চেষ্টাই কিন্তু আপনার পোলট্রি ফার্ম থেকে ডিমটি সরাসরি পাইকারের কাছে আসছে। এখন আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি সাধারণ মানুষের শত শত পণ্যের প্রয়োজন। এ কি সব জায়গায় কি সরকারের দাঁড়ানো সম্ভব? সরকারের পক্ষে কি সেই মেকানিজম আছে? সেই মেকানিজম তো নাই। এটি ডিমের বেলায় উনি পেরেছেন, ফলে সেই 180 টাকার ডজনের ডিম এখন কিন্তু 40 টাকায় এসেছে। তাহলে তো আমরা তো নিশ্চিত যে এই জায়গায় অসাধুদের একটু কারসাজি ছিল।
তাহলে সব জায়গায় কিন্তু মানে এই অবস্থা। এই সিজনে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নাই, কোনো যৌক্তিকতা নাই। আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং কৃষি মন্ত্রণালয় থেকে সবসময় যে মেসেজটি আমরা পাই এবং জনগণকে দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে যে পর্যাপ্ত খাদ্যশস্য আমাদের মজুত আছে, যে কোনো সংকটময় মুহূর্ত মোকাবেলা করার জন্য সেই মজুত সরকারের গোডাউনে জমা আছে। আমার উৎপাদন উদ্বৃত্ত, তারপরেও আমাকে আমদানির অনুমতি দিয়ে রাখতে হয়। আমরা জিজ্ঞেস করেছি যে আপনার উৎপাদন তো সাফিসিয়েন্ট, আপনার উৎপাদন পর্যাপ্ত, তাহলে আপনি আমদানির অনুমতি দিচ্ছেন কেন? একটাই জবাব, বাজারের ব্যবস্থাপনাটাকে ব্যালেন্স করার জন্যে। যদি এই আমদানি করা হচ্ছে, আমদানিকৃত চাল যদি বাংলাদেশে চলে আসে তাহলে আমার দেশের চাল ব্যবসায়ীরা হয়তো লোকসানের মুখোমুখি হবে, এই ভয়টি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে কাজ হচ্ছে। মানে বাজারকে স্থিতিশীল রাখতে আপনি বলছেন এক ধরনের ভয়ের বা চাপের মধ্যেও রাখতে হচ্ছে, যাতে লাগামহীন হয়ে যায়। কিন্তু আগের অংশে আপনি যেটি বলছিলেন যে অনেক বড় বড় কোম্পানিকে অনেক সময় দেখা যায় ইতিবাচক পদক্ষেপে এগিয়ে আসতে, তো সেটি কি আসলে কাজ করে কিনা? আমি ডিমের ক্ষেত্রে কাজী ফার্মসের কথা বলতে পারি, অন্যান্য কোম্পানি যারা এগিয়ে এসেছেন। এখন নিত্য পণ্য বাংলাদেশে যারা উৎপাদন করে, আমি আইটেমগুলোর নাম বলি, সেটি হলে সয়াবিন তেল, তারপর চিনি, পেঁয়াজ, এই জিনিসগুলো যারা আমদানি করেন, আটা, ময়দা, তারা বড় ব্যবসায়ী। রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই উৎপাদনকারী মালিকরা কিন্তু চাপের মধ্যে আছেন, এটি বাস্তবতা। অনেক শিল্প মালিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, অনেক শিল্প মালিকের ব্যাংক অ্যাকাউন্টের উপর নজরদারি রাখা হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছি না, যেভাবে লেনদেনটা আমার করার কথা আমি সেভাবে করতে পারছি না, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আমার উপর নজরদারি করা হচ্ছে, আমাকে নানা ভয় ভীতি দেখানো হচ্ছে। এখন সেটি কখনো সরকার, কখনো বা বাইরে বা সরকারের নাম করে আরেকটা শ্রেণী কিন্তু তাদেরকে চাপের মধ্যে, মানে বিজনেস অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলি সেই পরিস্থিতিতে হয়তো তারা নেই। আমরা নিশ্চয়ই আমি এই পয়েন্টটি আমি শেষ করছি যে এই রকম পরিস্থিতিতে আমাদের কাছে এবং মন্ত্রণালয়ের কাছে এই রিপোর্টটি এসেছে যে 148টি শিল্প গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে তাদের ব্যবসা আর প্রসারিত করবে না। যদি তাই হয় তাহলে এই যে আমাদের যে 148টা কোম্পানি যে সমস্ত পণ্য বাজার উৎপাদন করে, আমার সয়াবিন তেল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ থেকে শুরু করে যারা আমদানি করে, যারা উৎপাদন করে, যারা রিফাইন করে, তাহলে কি ধরনের ভোগান্তিতে আমরা পড়ব? এটি যদি আমরা এই মুহূর্তে যদি আমরা বিবেচনায় না নেই তাহলে অদূর ভবিষ্যতে আমরা সেই সমস্যা মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের মানে এখন থেকে প্রস্তুতির কথা বলছেন। সাইদুল আজহার সারওয়ার, একটু শুনতে চাইবো পার্টেক্স স্টার গ্রুপের মতো বড় কোম্পানি এবং আরও কোম্পানিগুলোর তাদের অবস্থাটা কি, এবং এই যে লাগামহীনতার কথা বলা হচ্ছে সেইখানে আসলে বড় কোম্পানিগুলো কোন ভূমিকাটা পালন করছে? ধন্যবাদ আব্দুল্লাহ মামুন। আমরা দুইজন সহ আলোচকের কথাটা শুনেছি, ওনারা হয়তো বা মাঠের বাস্তবতার কথা বলেছে। অ্যাজ এ কনজিউমার আমিও তো মাঠেই থাকি, আমারও প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে। আমি ওনাদের হয়তো বা ওনাদের যে ইমোশন সেটার সাথে আমি একমত, বাট আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। যেহেতু আমি বিজনেস কংগ্লোমারেটকে নেতৃত্ব দিচ্ছি এবং আমরা বিজনেসটাকে ভিতর থেকে দেখার চেষ্টা করছি। এই সরকারের মাত্র 100 দিন গেল, আমরা আসলে কী ধরনের প্রবলেমগুলো ফেস করছি আপনি দেখেন। গত 1 বছর আগে, কারণ বিজনেস তো আমাদের যে অর্থনীতি এটা কিন্তু আমদানি নির্ভর অর্থনীতি। উনি যতগুলো পণ্যের কথা বললেন, রমজানের যতগুলো, সবই কিন্তু আমাদেরকে আমদানি করে আনতে হবে। আপনি 87 টাকা 90 টাকা ডলার হঠাৎ করে 125 127 টাকায় চলে গেল। এবং আমরা যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি আমরা জানি মিনিমাম 3 মান্থস পিরিয়ড লাগে একটা জিনিস ইম্পোর্ট হয়ে আসতে বাংলাদেশে। সরকারের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সাথে যারা এর নিয়ামকগুলো ছিল, এই যে ডলার প্রাইস থেকে শুরু করে আমরা কি দেখছি, আমাদের ডলার হিউজ ক্রাইসিস ছিল, আমাদের ব্যাংকে 60,000 কোটি টাকা আপনার ছাপিয়ে দেওয়া হয়েছে, মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি যাই বলি না কেন সেটা লাগাম ছাড়া ছিল। বিজনেস বা অর্থনীতি এমন কোনো প্যাকেজ না যে আপনি আজকে চাইবেন 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। আপনি যদি ইকোনমির
কে একটা দেশের হার্ট মনে করেন বা কিডনির মতো, আমরা যদি আপনি একদিনে চাইলেই কিন্তু আপনার এখন ডায়ালিসিস লেভেলে আছে, আপনি চাইলেই কিন্তু আপনার কিডনিকে আপনি পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলেই কিন্তু আপনার হার্টটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। একটা দেশের বিজনেসও কিন্তু একটা দেশের প্রেক্ষাপটে সেরকম। আর আমাদের যে আপনি ধরেন ডিমের কথা বলছেন, ডিমের সাথে কী কী রিলেটেড আপনি দেখেন, আপনি গত 10 বছরে বিদ্যুতের দাম কত পার্সেন্ট বেড়েছে, আপনি দেখেন আপনি গ্যাসের দাম কত পার্সেন্ট বেড়েছে, আপনি যদি বলেন আমাদের অকটেনের দাম, ডিজেলের দাম, এগুলো সবগুলো রিফ্লেকশন। আমরা কিন্তু সেই গ্রামীণ অর্থনীতিতে নেই যে আমার দাদি যে মুরগি পালতো, সেই অর্থনীতি কিন্তু আমাদের না। এখন বড় বড় বিজনেস হাউসগুলো, আপনি যেটা কাজী ফার্মের কথা বলেন, প্যারাগন আছে, আরও বড় বড় গ্রুপগুলো, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। আর এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে গ্যাস, বিদ্যুৎ এগুলো সবগুলো জড়িত। এবং ডলার সংকট, এই ডলার আপনি দেখেন 125 থেকে 127 টাকা দিয়ে পারচেস করে আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে বা ইম্পোর্ট করেছি। বাট গত 3 মাসে কিন্তু আমি যদি পজিটিভ পয়েন্ট অফ ভিউতে বলি, এখন কিন্তু 120 টাকা একটা স্থিতিশীলতা এসছে। মাঠের বাস্তবতা হয়তো বা ভিন্ন এবং সময় লাগবে। বাট কি হচ্ছে, ওনারা কনজিউমার জায়গা, আমি যদি কাস্টমারের জায়গা থেকে বলি, আপনি যখন একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, অটোমেটিক্যালি কনজিউমার কিন্তু তার কনজাম্পশন কমিয়ে দেয়। তখন কি হচ্ছে, আমরা যারা বিজনেস হাউসগুলো আছে, আমরা যে প্রোডাক্টগুলো, আমার কিন্তু উৎপাদনে কিন্তু সেটা গিয়ে রিফ্লেক্ট করছে। যে আগে আমি বলি যে আমার যেহেতু কন্ডেন্স মিল্ক পাউডার, এটার আমার ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে মোস্ট অফ দি র মেটেরিয়াল। এখন দেখা যাবে যে আপনার র চা অনেক বেড়ে গেছে, কারণ চায়ের দাম চলে গেছে 10 থেকে 12 টাকা, যে চা ছিল আগে 5 থেকে 6 টাকা। আমার স্ট্রিট পিপল যারা বা অফিস গোয়িং পিপল যারা, তারা ইচ্ছা করলে 1 কাপ চা খেত, তারা কিন্তু এখন র চা খাচ্ছে। বাট অনেকে এটাকে অনেকভাবে বলছে যে আমি স্বাস্থ্য সচেতন, আসলে কিন্তু তার সে পকেটের প্রতি সচেতন হয়ে গেছে। এটাই কিন্তু বাস্তবতা। ফলে আমরা এখন যেটা দেখছি যে দুটো লাইনের কথা আমরা অফ স্ক্রিনে কথা বলছিলাম, দুটো জায়গায় এখন বড় লাইন। একটা হচ্ছে ব্যাংকের সামনে সকাল 8টা বাজেও দেখছি অনেকগুলো যে ব্যাংকগুলো দুর্বল, আপনার হিউজ একটা লাইন, এবং আপনি দেখছি যে আমরা টিসিবির যে লাইন, সেখানেও বড় লাইন। এটাই কিন্তু অর্থনীতির বাস্তবতা। ফলে আমরা যারা কংগ্লোমারেটকে রিপ্রেজেন্ট করছি, আমরা কিন্তু দেখছি যে খাদ্য মুদ্রাস্ফীতি অক্টোবরে 12.66%, যেটা আপনার হিউজ। এর ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু উৎপাদন কমে যাচ্ছে, এবং আমি যেটা বলছিলাম যে কারো ইনকাম বাড়েনি, তেমনি কোম্পানিরও কিন্তু ইনকাম বাড়েনি। ফলে আমি যে প্রোডাক্টটা 3 মাস আগে ইম্পোর্ট করে এনেছি, এখন 3 মাস পর যখন আমি এটা মার্কেটে দিতে চাচ্ছি, তখন অটোমেটিক্যালি সেটার একটা রিফ্লেকশন করছে। এবং অনেকগুলো কোম্পানি আছে দেউলিয়া হয়ে গেছে, আপনি ভিতরে খোঁজ নিয়ে দেখেন, বেতন দিতে পারছে না অনেকগুলো অর্গানাইজেশন। আপনি গুলশান কেন্দ্রিক অনেক ইম্পোর্ট হাউস আছে যারা ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে, যে কারণ কি, ওই ডলার ক্রাইসিস ছিল। ফলে আমি বলবো যে মাঠের যে বাস্তবতা, এবং আমরা যারা হাউসগুলোর সাথে রিপ্রেজেন্ট করছি, বাস্তবতার সাথে কিন্তু একটা অনেকগুলো প্রাসঙ্গিক, যেটা আপনি বললেন যে রাজনৈতিক এবং অরাজনৈতিক অনেকগুলো ইস্যু কিন্তু জড়িত। এবং সামনে আমাদের রমজান আসছে, সরকার কিন্তু চেষ্টা করছে। আর আমরা যারা প্রাইভেট গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করছি, আমাদের দিক থেকেও কিন্তু একটা পজিটিভ সিগন্যাল কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি, যেন আমরা ইম্পোর্টকে, এবং সরকার যেটা বলছেন সুগারের, আমরা এই যে গতকাল দেখলাম যে আপনার অলরেডি কিন্তু তেল হাওয়া হয়ে গেছে মার্কেটে, এরকম শোনা যাচ্ছে। সুগারের রেট, পাম অয়েল আপনার এবং সয়াবিন তেল আপনার বোতলজাত হচ্ছে খোলা বাজারে, সেটা এসে রিফ্লেক্ট করছে কোথায়, আমার যে প্রোডাক্টটা আমি তৈরি করছি ওই র মেটেরিয়ালগুলো দিয়ে। তো অটোমেটিক্যালি আমার, এবং আপনি দেখেন আপনার কনজাম্পশন কমে গেছে, আমারও কিন্তু সেই জায়গায় আমার সেল কমে গেছে। ফলে অনেক বড় বড় হাউসগুলো এখন কিন্তু সাফার করছে। ফলে আমি বলবো যে একদিনে যেরকম এটার সমস্যার সমাধান হবে না, তেমনি আমরা আমাদের জায়গা থেকেও ধৈর্য ধরতে হবে, আমরাও যেন পেনিক বাইং না করি বা আমরা যেন মজুদদারি না করি আমার ব্যক্তিগত জায়গা থেকে। তেমনি কোম্পানিগুলো যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে আসে টু সার্ভ দি নিউ গভর্নমেন্ট বা আমাদের যে নতুন এনভায়রনমেন্ট, আমি বিশ্বাস করি যে এই সময়টা আমরা দ্রুত কাটাতে পারবো। একটি সম্পূরক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা বিরতিতে যাব, যেটি জনাব শফিকুল ইসলাম বলছিলেন যে আমরা যদি বিগত সরকারের সময়টাতে দেখি, অনেক বড় বড় কোম্পানিকে আমরা দেখেছি মুনাফাকে কেন্দ্রে রেখে আসলে রাজনৈতিক দলের সাথে একেবারে মনে হচ্ছে দলীয় কোম্পানির মতো কাজ করা, এবং সরকার বিরোধী যখন আন্দোলনটা হচ্ছে সেই সময় আমরা দেখেছি প্রকাশ্যে এসে ঘোষণা দিতেও পাশে থাকার এইগুলো। এর ফলেই যে বাজারের যে অ্যাজ ইউজুয়াল বিজনেসের কথা বলছি, সেই জায়গায় ঘাটতি ঘটছে। আসলে বড় কোম্পানিগুলো যারা ব্যবসা করছে, তাদের এই জায়গায় আচরণটা কেমন হওয়া উচিত যে কোনো সরকারের সময়টাতে? আমি যদি বলি যে আচরণটা আমরা গত 15 বছর বা 18 বছর দেখেছি, আসলে এটা তো ব্যবসায়ীদের আচরণ হওয়া উচিত না। কারণ কি, ব্যবসায়ীরা তো আসলে জনগণের জন্য কাজ করে, এবং ব্যক্তিগত ব্যবসা মুনাফা করবে, এটা কারণ সে তো কোনো চ্যারিটি ফান্ড করে না, মুনাফা করবে, অবশ্যই করবে। কিন্তু আমরা যদি একটা বিশেষ দলের ব্যবসায়ী হয়ে যাই, আমরা যদি একটা বিশেষ গোষ্ঠীর, আমরা যেটা আপনি যেটা বলছিলেন, আমি কারো নাম না নিয়ে বলি, সেটারও কিন্তু রিফ্লেকশন এখন আমরা যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি সেখানেও কিন্তু পড়ছে। আপনি দেখবেন যে আপনার যে অর্থ পাচারের কথা, 1,00,000 কোটি টাকা পাচারের কথা বলা হচ্ছে, মানে এখন তো আমরা গত 3 মাসে যেটা দেখেছি যে নিউজগুলো আসছে যে আপনার
1000 কোটি টাকা লোপাট করছে, এটাও মনে হচ্ছে যে সে তো আসলে বড় করাপশন করতেই পারেনি। যেখানে অন্য 4000 কোটি টাকা নিয়েছে, আপনি 1000 এগুলো গা সওয়া হয়ে গেছে। ফলে ওই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে আমরা সামনে এই ধরনের সিচুয়েশন আমরা দেখতে চাই। আমরা বিরতির পরে উত্তরণের উপায় খুঁজবো। এখান থেকে তো পরিস্থিতি বদলাতে হবে এবং আমরা ইতিবাচকভাবে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তারই উত্তর খুঁজবো বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন ভায়া হোটেলস প্রেজেন্টস বি স্ট্রেংথ। সময় হলো একবার বিরতিতে যাবার, থাকুন আমাদের সাথে। বিরতি থেকে ফিরে স্বাগত জানাচ্ছি ভায়া হোটেলস প্রেজেন্টস বি স্ট্রেংথে। কথা বলছি লাগামহীন বাজার এবং উত্তরণের উপায় নিয়ে। আমার সাথে 3 জন অতিথি রয়েছেন। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আগের অংশে আপনি বলেছেন পরিস্থিতিটা কীরকম, কিন্তু জনপ্রত্যাশা এবং আমরা সবাই তো চাই যে সেই জায়গা থেকে উত্তরিত হয়ে একটা আরও স্বস্তিদায়ক একটি বাজার ব্যবস্থাপনার দিকে যেতে। সেই জায়গায় যদি যেতে হয় এবং বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট, তার আলোকে বাস্তবসম্মত উপায়গুলো আসলে কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সহ আলোচকের কথা থেকে যদি আমি বলি আর কি, আমি গত পরশুদিন মাছরাঙ্গা টেলিভিশন থেকে আমি একটা তথ্য পাইছি। সেটা হলো এই যে মুদ্রাস্ফীতি গ্রামের বেশি হয়ে গেছে এখন শহর থেকে। আগে যেটা ছিল শহরে বেশি থাকার কথা ছিল আর কি। তা আমি যদি ওইখানে যদি আপনারা চিন্তা করেন আর কি, তাইলে এখন আপনি বুঝতে পারবেন যে মানুষগুলি কী অবস্থার মধ্যে আছে। এটা উত্তরণের জন্য ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। ওনারা চেষ্টা করতেছে, সরকারও চেষ্টা করতেছে। এটার সাথে যে মুনাফালোভী যে ব্যবসায়ীরা আছে আর কি, যারা মুনাফা করার জন্য শুধু খালি ব্যবসাটাকে মনে করে, তাদের যদি চরিত্রের পরিবর্তন না হয়, তাদের যদি নৈতিকতা যদি তারা ফিরে না আসে আর কি, সরকার যত চেষ্টা করে, আমরা এই যে পণ্যের দাম কমানো হয়, ট্যাক্স ফ্রি করা হইতেছে, শুল্ক হার প্রত্যাহার করেছে, এই বেনিফিটটা কিন্তু ওই যারা ইম্পোর্ট করেছে তারাই শুধু পাচ্ছে। আমি ভোক্তা হিসেবে কিন্তু এটার বেনিফিট আমি পাচ্ছি। কিন্তু সেটা নিশ্চিত করবে কে? ধরুন নৈতিকতা বা এগুলো তো আসলে অনেক বেশি হচ্ছে আমরা বলবো মানবিক দৃষ্টিভঙ্গির জায়গায়, কিন্তু আইনি কাঠামোর জায়গা থেকে একটি দুষ্ট ব্যবসায়ী যদি তিনি কোনো রকমের বাজারকে কোনো রকমের অস্থিতিশীল করতে চান, কে তাকে থামাবে এবং কিভাবে থামাবে? এটা কোনো কর্পোরেট ব্যবসায়ী কিংবা এই ট্রিবিউনের মালে পত্রিকা ভাই অথবা কনজিউমার আমাদের ক্যাপ, এটা তারা করতে পারে। কারণ আমাদের কাছে বিচারিক ক্ষমতাও নেই, আমাদের কাছে কিন্তু পুলিশি ক্ষমতাও নেই। তো যেহেতু আমাদের কাছে এই ক্ষমতাটা নাই, এটা বাজারে খুব আমাদেরকে মূল্যায়ন করে না। মূল্যায়ন করে সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলি আছে, আমরা সরকার কিন্তু টাস্ক ফোর্সও করছে। কিন্তু আমরা ওই টাস্ক ফোর্সের মধ্যে সারা বাংলাদেশে ক্যাবের পক্ষ থেকে কিন্তু তাদের প্রতিনিধি দেওয়া হয়েছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু পণ্যের দামকে আমরা কমাইতে পারছি? কমাইতে পারি নাই। তার যেটা কারণ হলো যে ব্যবসায়ীদের মধ্যে একটা শ্রেণী তৈরি হয়েছে যে তারা পচাবে পণ্য, তবু আপনাকে সস্তায় তারা পণ্য দেবেন। এই যে মানসিকতা, এইটার জন্য আমরা বলি যে আইনগত ব্যবস্থা কিছু নেওয়ার দরকার আছে। বিগত সরকারও করে নাই। আর উনি যেটা বলছেন, বিগত সরকারের সময় তো কোনো ব্যবসায়ীরা এরকম হয়েছে যে তারা, আমরা যেটা বলছি যে আপনি ভোক্তা বান্ধব হন, তারা এই বিগত সরকারের ব্যবসায়ী বান্ধব, যার জন্য ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য যা যা দরকার তারা সেটা করছে, ব্যাংক থেকেও করছে এবং তারা অন্যভাবে তারা সহযোগিতাটা করছে। নাহলে এত টাকা পাচার হবে কেমন করে আমাদের, ব্যাংকগুলি কেমন করে আমাদের দেউলি হয়ে গেল। এই 8টা থেকে 10টা ব্যাংক হয়েছে, একটা চেক দিলে পরে 5000 টাকা যখন দাঁড়িয়ে থাকতে হয়। আবার আমি নিজেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে গেছিলাম প্রথম দিকে, তখন দেখা গেছে যে আমার 1 লাখ টাকা দেওয়ার কথা বলছিল। তা আমার বললাম আমার তো লাগবে 5 লাখ করে, দেওয়া যাবে না। এরকম পরে একটু সহ্য হয়েছিল, এখন তো 5000-এর বেশি দেয় না, 5000-এর জন্য গিয়ে ওখানে লাইন দিতে হয়। এইটা হলো সার্বিক পরিস্থিতি। ব্যবসায়ীদের যদি পরিবর্তন না হয়, কারণ সরকার যদি একেবারে ব্যবস্থা করে না আনে আর কি, সরকার যদি সে আগের সরকারের মতো এই ব্যবসায়ীদেরকে আবার ওই সুযোগ দেওয়ার জন্য যদি তোষামত করতে, এবং তার দলের লোক কেমন করে বলে, আবার তারা কিছু ওই যে একটা কথা বলে না যে অন্যান্য তো করছে ভাসুরে, নাম লই কেমন করে আর কি, এইটা না। সরকারকে আমরা মনে করি যে যদি পণ্যের দাম ব্যবসায়ীদেরকে কষ্ট হোক, বা ব্যবসায়ীদের ওই যে উনি যেটা বললেন আর কি, ব্যাংকে গেলে ব্যবসায়ীদের সমস্যা হইতেছে, আবার কিছু কিছু লোকজন আছে তাদেরকে ফ্রিজ করে ফেলছে অ্যাকাউন্ট, এই যে একটা ভয়ভীতি আছে। এইসব কারণে অনেকে এরকম মনে আছে ব্যবসা নিলে এই সরকার আছে যদি দিনে না করলাম ব্যবসা, চলো সিঙ্গাপুরকে বসে থাকি, তারা সে সামর্থ্য আসছেও। তো এইটা সরকারকে এদেরকে যেমন অভয় দিতে হবে, এবং সরকারের যে মনিটরিং যে এজেন্সিগুলি আছে, এই এজেন্সি কিন্তু এগুলি বাজারে গেলে আপনি পণ্যের দাম কমে। আমরা যখন ভোক্তা অধিদপ্তরে যাই তখন দেখা গেছে হয় আলুর বস্তা রাখা চলে যেতেছে, আর নাইলে ডিমের নাই, খুঁজে পাওয়া যেতেছে না। কিন্তু এটা যদি কন্টিনিউ করে, যেমন আমরা বলি যে ঢাকা শহরের বাজার কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ করে
আমাদের কারণ বাজারে গিয়ে দেখা যায় কারণ বাজারে সূর্য উঠে রাত্রে 12টায় এবং সূর্য ডুবে যায় আবার ছয়টার সময়। এই সময়টার মধ্যে সরকারের ওইখানে রোস্টার ডিউটি করে হইলো বাজারে মনিটরিংটা করার দরকার আছে। এটার সাথে ক্যাবের পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে 100% আমরা রাজি আছি, করতে চাই। জি, জনাব শফিকুল ইসলাম, আগের অংশে আপনি বলছিলেন যে বড় কোম্পানিগুলো একটি সংখ্যা উল্লেখ করেছেন 148টি, যে তারা আসলে যদি তাদের ব্যবসা সম্প্রসারণ না করে তাহলে তো এক ধরনের শূন্যতা তৈরি হবে, বিশেষ করে উৎপাদক বা পরিবেশনের জায়গা থেকে। তো তার বিপরীতে আসলে নতুন ব্যবসায়ী গড়ে উঠছে কিনা বা গড়ে তোলার জন্য কিছু করা প্রয়োজন রয়েছে কিনা, এবং পাশাপাশি যেটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ইতিবাচকভাবে বড় ব্যবসায়ী গ্রুপগুলো যদি এগিয়ে আসে তাহলে বাজারকে স্থিতিশীল করতে যতটা সহযোগিতা বা যতটা সম্ভব হয় সেটি কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা বলি বা ক্ষুদ্র উৎপাদক বলি, অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না। এই দুটোকে মিলিয়ে সামনের দিনে আসলে সরকারের কি সেদিকে, কারণ রাজনৈতিক বিবেচনা এবং যে পূর্ববর্তী যে কাজ অপরাধ যাই বলি না কেন তার তো একটা ভোগান্তি থাকবেই, কিন্তু সেটি যেন বাজারকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, চলতি বাজারকে, সেই সমাধানটি কোন পথে খুঁজব? আপনাকে ধন্যবাদ। আমি সরোয়ার সাহেবের ওই বক্তব্যের সঙ্গে একমত যে অর্থনীতিতে একটা স্থিতিশীলতা এসেছে এই সরকার পট পরিবর্তনের পরে। ডলারের দাম এখন আর 18 টাকা থেকে 30 টাকা হয় না, অথবা 102 টাকা থেকে 22 টাকা হয় না, 120-এর মধ্যে ডলার পাওয়া যাচ্ছে। এটি যেমন ঠিক তেমনি যেটি আপনি বললেন যে বড় ব্যবসায়ীরা তো যে কোনো সরকারকেই চাইলে একটি স্বস্তিদায়ক অবস্থানে নিয়ে আসতে পারে, সেই সক্ষমতা তাদের আছে। আমরা যদি একটি ভোগ্য পণ্যের নাম বলি, সেটি হচ্ছে ভোজ্য তেল। বাংলাদেশে 2টি কোম্পানি যদি সিদ্ধান্ত নেয় যে আজ থেকে আমি আর ভোজ্য তেল উৎপাদন করব না বা আমদানি করব না, তাহলে যে শূন্যতা তৈরি হবে এটি পূরণ করার মতো সক্ষমতা আমাদের অন্য কারো নাই। সেই কারণে আমি বলবো যে বড় ব্যবসায়ীদের বড় ভূমিকা আছে বাজারকে স্থিতিশীলতা করে রাখা এবং সরকারকে স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসা। এখন যে সমস্যাটি আপনি বললেন যে নতুন করে ব্যবসায়ী কি 1-2 দিনে তৈরি হওয়া যায়? আজকে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যিনি পার্টেক্স গ্রুপের প্রতিনিধিত্ব করছেন, যিনি আমাদের স্টেজে আছেন, এই কারণে আমি তার কোম্পানিটির নাম উল্লেখ করলাম, কিন্তু আমার চোখের সামনে যে কোম্পানিগুলো ভাসে যারা প্রতিষ্ঠিত, তাদের অতীত কিন্তু খুব কষ্টের। মাটি থেকে উঠে এসে কিন্তু আজ বিজনেসের এই জায়গাটিতে এসেছে। 1-2 দিনে না, তাদের বড় একটা জীবনের বড় একটা অংশ এই পরিশ্রমের সঙ্গে যুদ্ধের সঙ্গে কাটিয়ে তারা তাদের ব্যবসাকে এস্টাবলিশ করেছেন। কাজে চাইলেই আমি 5 জন নতুন ব্যবসায়ী তৈরি করতে পারবো না, ক্রাশ হয়ে যাবে। সে কারণে যারা আছেন তাদেরকেই আমি পরিষ্কার খোলাখুলি বলতে চাই। কেউ যদি অখুশি হয় তারপরেও আমি বলবো, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র পরিচালনা করছেন, ওনার কোনো দল নাই, কিন্তু কারওয়ান বাজারে যারা চকি বসায় তারা কিন্তু একটি রাজনৈতিক দলের লোক। এখন ইউনূস সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই রাজনৈতিক দলের যে চকি বসায় যে ট্যাক্স তুলতেছেন, টাকা তুলতেছেন, তার কারণে যে পণ্যের দাম বাড়তেছে, তার দায়িত্ব আপনি ইউনূস সাহেব নেবেন কিনা, এটি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি মনে করেন যে আমি এই কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের দায় আমি নেব না, তাহলে স্টপ দিস টাইম, এখনই সময় যে চোখ কান খোলা রেখে এখনই সিদ্ধান্ত নেন যে এগুলো বন্ধ করতে হবে। কোন রাজনৈতিক দল আগামী নির্বাচনে ক্ষমতায় জিতবে আর কোন দলের সম্ভাবনা আছে জেতার, সেইটিকে বিবেচনায় রেখে তাকে ছাড় দেওয়ার মধ্য দিয়ে যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, তার দায় কিন্তু এই সরকারের উপর বর্তাচ্ছে। এই সরকার কিন্তু একটি নির্দিষ্ট টাইমের জন্য সে তার নির্দিষ্ট দায়িত্ব পালন করে সে চলে যাবে, সে কিন্তু এই সমাজেই বসবাস করবে। কাজেই আমি চাই না, আমি কেন, বাংলাদেশের কোনো নাগরিক চায় না যে এই সরকার যারা যখন তারা ক্ষমতায় থাকবে না তারা একটি অস্বস্তিময় পরিবেশের মধ্যে বসবাস করুক, তারাও চায় না। যদি তাই হয় তাহলে কোনো রাজনৈতিক দলের অপকর্মের দায় তারা যেন না নেয়। যদি এটি নিশ্চিত করা যায়
তাহলে আমি মনে করি বড় ব্যবসায়ীরাও মানে স্বস্তি পাবে। সরকারের দিক থেকে যেটি বোঝার চেষ্টা করা হচ্ছে যে তাদের বিজনেসের মধ্যে কোনো ধরনের ঝামেলা অতীতে ছিল কিনা, এটি অত্যন্ত নগণ্য একটি ছোট্ট একটি বিষয়, কিন্তু এটিকে উসিলা করে আরেকটি মহল কিন্তু তাকে চাপ দেওয়া হচ্ছে যে আপনার নামে তো অনেক বড় অভিযোগ, আপনি এত কোটি টাকা কানাডায় পাচার করেছেন, এত কোটি টাকা আপনি লন্ডনে পাচার করেছেন, এত কোটি টাকা আপনি দুবাইয়ে পাচার করেছেন, আপনার নাম তো এইখানে আসছে, আপনাকে তো এই করা হবে, আপনার নামে তো 13টা মামলা দাঁড়ায় যায়। সে ভীত হয়, ভীত হলে পর সে তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। ব্যবসায়ীদের মধ্যে এই আতঙ্কটি এই মুহূর্তে বিরাজ করছে, এটি দূর করা প্রয়োজন। সরকার ব্যবসা পরিচালনা করার জন্য তার ইনভেস্টিগেশনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু যেন স্বাচ্ছন্দ্যে করে। আমি অনেক ব্যবসায়ীর সঙ্গে পার্সোনালি কথা বলেছি, তারা বলেছেন সরকার যদি তার মতো করে এসে আমাদের কাছে যে তথ্যগুলো প্রয়োজন, তারা যেটা জানতে চায়, তাদের যেটি ইনভেস্টিগেশনের প্রয়োজন সেটি যদি তারা করে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সহযোগিতা করব। বাট পাশ থেকে সাইডলাইন থেকে যে আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আমাদের যে চাপে রাখা হচ্ছে, সেটি বন্ধ করা প্রয়োজন। জি, জনাব সাইদুল আজহার একটু শুনতে চাইবো এই জায়গাটাতে, বিশেষ করে যারা ব্যবসা করছেন, গ্রুপ অফ কোম্পানিজের কথা বলি কিংবা মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীরা বলি, যেটি বলছেন যে এক ধরনের ভীতি, এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন, যার প্রভাব আসলে বাজারে পড়ছে, ভোক্তাতে পড়ছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কোনো সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে কিনা? ধন্যবাদ। উনি যেভাবে বলছিলেন কারণ বাজারের যে সিচুয়েশনের কথা, হয়তোবা ঠিক বা হয়তোবা ঠিক নাও না, ঠিক ধরে নিলাম যে ঠিক। তারপর আমি শুধুমাত্র কারণ বাজারের সিচুয়েশন দিয়ে আমি টোটাল ইকোনমিকে আমি দেখতে চাই না। আমরা অ্যাজ এ কর্পোরেট আমরা যে প্রবলেমগুলো ফেস করছি, আপনি দেখেন চাইলেই কিন্তু ব্যাংক আপনাকে লোন দিতে পারছে না। এখন আপনি লোন যদি পেয়েও থাকেন, আপনার 15 থেকে 16% আপনার কিন্তু লোন নিতে হচ্ছে। 15 থেকে 16% লোন নিয়ে আসলে সার্ভাইভ করা কতটুকু চ্যালেঞ্জিং, আমরা যারা বিজনেসের সাথে সরাসরি ইনভলভড আমরা কিন্তু এই জায়গাটায় আমরা ফেস করছি। আমার মূল্য তো প্রোডাক্টের বাড়াতে পারছি না। আবার সেভাবে প্রথমে আমি আলোচনায় বলছিলাম যে যখন একটা পণ্যের প্রাইস বেড়ে যায়, অটোমেটিক্যালি ভোক্তা কিন্তু কমে যায়। সে ছোট কিনতে চায় বা সে অনেক সময় সেটা না কিনে যদি চলে সেভাবে যায়। আমরা গত 15 বছরে যেটা দেখেছি সেটার রেজাল্ট কিন্তু এখন আমরা ফেস করছি। আমরা একটা ভোলাটাইল ইকোনমি, একটা আমি বলবো যে ইকোনমি একটা বাবল আমাদের সামনে তৈরি করা হয়েছিল। আমরা জাস্ট এমনভাবে যে আমরা জাস্ট সিঙ্গাপুর হচ্ছি, আমরা জাস্ট মালয়েশিয়া হচ্ছি, আমরা এখন এসে কারণ বাজারে এসে থেমে গেছি। আমরা এখনো সিঙ্গাপুর এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারিনি। দিস ইজ দি রিয়েলিটি। ফলে ওই রিয়েলিটির ইম্প্যাক্ট কিন্তু আমাদের এই গত 3 মাসে আমরা ফেস করছি, এবং যেটা আমরা এখন এই যে আমরা এখন বলছি, আমাদের কিন্তু শিল্পে প্রবৃদ্ধি 3.93, যেটা গত বছর এই সময় ছিল 10.67। আপনি দেখেন আপনার রিজার্ভ বেড়েছে, আপনি দেখেন আপনার রপ্তানি আয় বেড়েছে, কিন্তু আপনার এফডিআই মানে যেটা ফরেন ইনভেস্টমেন্ট আপনার কিন্তু কমে গেছে। আপনার রাজস্বে আদায়ে কিন্তু বড় একটা ঘাটতি হচ্ছে, যেটা আপনি এর আগে বলছিলেন যে কিছু ব্যবসায়িক গোষ্ঠী তৈরি হয়েছে যারা আসলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে, এবং গভর্নমেন্ট তাদেরকে এমনভাবে, এবং আমার ভাই যেটা বাংলা ট্রিবিউনে উনি বলছিলেন যে ওরা যদি চায় বাংলাদেশকে ওরা কুক্ষিগত করে রেখেছে। আপনি দেখেন ভোজ্য তেল কারা আমদানি করে, আমি কারো নাম বলবো না, 3 থেকে 4টা গ্রুপ। আপনি দেখেন চিনি কারা সেম গ্রুপ অর্গানাইজেশনগুলো করে। ফলে ওরা যদি এই কারণেই কিন্তু আমরা বলছি, যে কারণে আজকে 5ই আগস্টে জন্ম হয়েছে, আমি যেটা বলি যে আপনার এই মুক্তবাজার অর্থনীতিতে 4-5টা অর্গানাইজেশন, এবং আমরা চাইলেই কিন্তু বিজনেসম্যান তৈরি করতে পারবো না। ফলে এটার ইম্প্যাক্ট কী হচ্ছে, আমরা যারা এইসব র মেটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করছি, আমাদেরকে কিন্তু হাই প্রাইসে এই র মেটেরিয়ালটা কিনে তার সাথে কম্পিট করে মার্কেটের ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে কম্পিট করে আমাকে কিনতে হচ্ছে। ফলে এই জায়গাটায় আমি মনে করি যে গভর্নমেন্টের অবশ্যই মনোযোগ দেওয়া দরকার, এবং সবার জন্য যেন ইম্পোর্টটা ওপেন করা যায় কিভাবে। কারণ আমাকে তো এই 3 মাস দিয়ে দেখলে হবে না, আমাকে 30 বছর 300 বছরের বাংলাদেশের কথা তৈরি করতে হবে। এরকম বড় বড় যারা হাউস আছে, যারা একদম মানে আপনার এই ইম্পোর্টটাকে কন্ট্রোল করছে, এবং গত সরকারের সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়েছে, যেটা অনেকেই বলেছে যে আপনার ধরেন আজন্ম বা আমৃত্যু আমি আপনার সাথে আছি, বা এই ধরনের পলিটিক্যাল কথা বলেছে। এটার রেজাল্ট কিন্তু আমরা এখন ফেস করছি যে 15-16% আমরা আপনার পাচ্ছি, লোন নিতে হচ্ছে। সব ব্যাংক আমাকে লোন দিতেও পারছে না, কারণ তাদের সেই, আপনি দেখেন যে ব্যাংকগুলো আপনার বলছে যে আমি পদ্মাকে কিনে ফেলেছি, পদ্মার মধ্যে আমি ডুব দিয়েছি, সেই ব্যাংক আজ দেউলিয়ার পথে।
তাহলে আমরা যে ইকোনমিটা দেখে এসেছি গত 5ই আগস্টের আগে, সেটা আসলে আমাকে কি, সেটার রেজাল্টে কিন্তু আমরা এখন পাচ্ছি। ফলে আমরা যারা সৎভাবে বিজনেস করতে চাই, আমি যদি আমার গ্রুপের কথা বলি, আমরা কিন্তু কখনো খেলাপি হইনি। আমরা খেলাপি হওয়ার মানসিকতা নিয়ে কিন্তু লোন নেই না। আবার অনেকেই আছে আমি খেলাপি হব, এই মানসিকতা থেকেই হয়তোবা আপনার লোন নিয়েছে, যেটা সারকমস্টেন্স। আজকে চিনির দাম 130-35 টাকার কথা বলছে, তেল পাওয়া যাচ্ছে না। ফলে আমি বলবো আমাদের বিজনেস পয়েন্ট অফ ভিউতে যে বিজনেস হাউসগুলো আসলেই সত্যিকার অর্থে বাংলাদেশের চিন্তা চেতনাকে ধারণ করে, দেশকে আসলে ভালো জায়গায় নিতে চায় এবং এই সরকারকে সহযোগিতা করতে চায়, জনগণকে সহযোগিতা করতে চায়, সেই হাউসগুলোকে নিয়ে যদি আপনার সরকার বসে, উপদেষ্টারা বসে, আমি মনে করি একটা ভালো ওয়ে আউট বের হয়ে আসবে। যেহেতু সামনে রমজান, আমাদের মধ্যে একটা ভীতি কাজ করছে অনেকের মধ্যে যে প্রাইস কী জায়গায় দাঁড়াবে, এবং আমি মনে করি ওই জায়গাটায় একটা ভালো কিছু হবে যদি সরকার এবং প্রাইভেট হাউসগুলো একসাথে কাজ করে, এবং ওই জায়গা থেকে একটা কন্ট্রোল মেকানিজম থাকতে হবে। কেউ চাইলেই আপনার বিজনেস করবো না এই কথাটা বলার জন্য সুযোগ না থাকে। জি, খুবই চমৎকার বলেছেন। এটিকে হয়তো আমরা একটু পরের অংশে আরেকটু বিস্তারিত শুনবো, অ্যাকশন পয়েন্টগুলো কি হতে পারে এবং শুরুটা কোথা থেকে হতে পারে, এই সব নিয়ে কথা বলবো আরেকটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত ভায়া হোটেলস প্রেজেন্টস বিচ ট্রেন্ডসে। কথা বলছি আমরা লাগামহীন বাজার এবং উত্তরণের উপায় নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন। সাইদুল আজহার সারোয়ার আছেন আমাদের সাথে, পার্টেক্স স্টার গ্রুপের হেড অফ বিজনেস। আগের অংশে বলছিলেন সামনের দিনের ইতিবাচক জায়গার কথা। আসলে অন্তর্বর্তীকালীন একটি সরকার যখন দায়িত্বে থাকে, আমরা একটা মধ্যমেয়াদী বা স্বল্পমেয়াদী প্রত্যাশা করতেই পারি। সেই জায়গায় যেটি বলছিলাম, ইতিবাচক যেই উপাদানগুলো রয়েছে, ইতিমধ্যে ম্যাক্রো ইকোনমিতে এক ধরনের স্থিতিশীলতা আনার চেষ্টা করা হচ্ছে। ডলারের রেটটাকে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে একটা লাগাম টেনে ধরার চেষ্টা হচ্ছে। তো এগুলোকে কাজে লাগিয়ে, এবং সামনে রমজান যেহেতু রয়েছে, এই মুহূর্তে আসলে আগামী 3-4 মাসের ভেতর কোনো সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে কিনা যেটি বাজারকে আরেকটু স্বস্তিদায়ক পরিবেশে নিয়ে আসতে পারে? যেটা আমি আমার আগের বক্তব্যে বলছিলাম যে আপনার ভোলাটাইল ইকোনমি থেকে আমরা একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছি। সব কিছু যে নেগেটিভ তা না, আমি বলবো রেমিটেন্সের একটা বড়, রেমিটেন্স কখন বাড়ে? আপনি যখন মানুষের কনফিডেন্সটা বাড়ে। দ্যাট মিনস এই গভর্নমেন্টের প্রতি আপনার, আমাদের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাদের একটা ভরসা কিন্তু কাজ করছে যে এই টাকাটা পাচার হবে না। আপনি দেখেন না, আপনি রপ্তানি আয় কিন্তু বেড়ে গেছে। সেই জায়গাটা আমি বলবো যে সামনে যেহেতু রমজান আসছে, যে হাউসগুলো আপনার এই পণ্যগুলোর সাথে জড়িত, আমি যেটা বলছিলাম যে 4-5টা হাউসই কিন্তু আপনার এই ধরনের ইম্পোর্টগুলোর সাথে জড়িত। আপনি চাইলেই তো নতুন একজনকে এই জায়গায় বিজনেসে আনতে পারছেন না, তার চেনা জানা জায়গা আছে। এটা এরকম না যে আমি একটা বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। দিস ইজ দ্য সিস্টেম, এবং অনেক কিছু এটার সাথে আপনার জড়িত। আমরা অতীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা শুনেছি, বিভিন্ন কিছু আমাদেরকে কিন্তু এ ধরনের পেনিক আপনার দেয়া হয়েছিল। কিছুটা বাস্তবতা ছিল, কিছুটা আশার গল্পও ছিল, যে আপনার বড় বড় প্রজেক্টের আমরা কথা শুনেছি। ফলে ওই জায়গা থেকে আমি বলবো সামনের যে রমজান আসছে, সেখানে যদি বড় প্রাইভেট অর্গানাইজেশনগুলো হোক এবং সরকার, এ দুটো যদি একসাথে বসে এবং ব্যবসায়ীদেরকে নিয়ে কথা বলে, সেখানে উত্তরণের একটা অবশ্যই উপায় থাকবে, এবং আইনের শাসন। যে কারণে এই 5ই আগস্ট হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনের শাসন যদি সবার জন্য তৈরি করা হয়, এবং আমি বলবো যে কম্পারেটিভলি আগের যে সময়টা আমরা দেখেছি, আমি যদি আমার নিজস্ব হাউসের কথা বলি, পার্টেক্সে বা অন্যান্য বড় বড় ব্যবসায়ী, রাতের আধারে অনেককেই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বড় বড় শিল্পপতিদেরকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল, ফ্যামিলিদেরকে এই ধরনের নির্যাতনের মধ্য দিয়ে কিন্তু ব্যবসায়ী সমাজ গিয়েছিল, যারা সরকারের সাথে তখনকার একমত ছিল না। কিন্তু আপনি দেখেন এই সময় এই ধরনের কোনো ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করি না। ফলে ওই জায়গাটা একটা অবশ্যই আছে। এখন ভীতির মধ্যে কারা আছে? আপনি ভীতির মধ্যে তারাই হয়তো বা থাকবে যারা অতীতে বিভিন্ন রকম অবৈধ কর্মকাণ্ড করেছে, তারাই কিন্তু ভীতির মধ্যে দিয়ে আছে। ফলে আমি গভর্নমেন্টের প্রতি করব, গভর্নমেন্ট ইতিমধ্যেই কিন্তু আপনার অনেকগুলো, বিশেষ করে 6টা থেকে 7টা পণ্যের ক্ষেত্রে আপনার ব্যাংক যেন ইজি করে ইম্পোর্ট করতে পারে, এলসির ক্ষেত্রে কিন্তু মার্জিন তুলে দিয়েছে। ফলে আপনার কিন্তু যে কোনো পরিমাণ পণ্য আমদানি করার সুযোগ, এবং অনেকগুলো পণ্যে আপনার ট্যাক্স ভ্যাটে অনেক রকম সাশ্রয় দিয়েছে। ফলে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যদি উদাত্ত আহ্বান করে এবং 1-to-1 যদি কথা বলে, আমি মনে করি যে বাংলাদেশের যে সংকটের কথা বলা হচ্ছে, এই সংকটের মধ্যেও আমরা একটা আশা দেখতে। মানে আপনি বলছেন বড় অংশীজন যারা রয়েছেন তাদেরকে আস্থায় নিয়ে আসলে একসাথে এগোতে হবে। আমি জনাব শফিকুল ইসলামের কাছে এরই সাথে সম্পর্কিত একটি বিষয় যেটি বাংলাদেশে
বাংলাদেশে খুবই আমরা বলবো জনপ্রিয়, সেটি রেশনিং, খোলা বাজারে পণ্য টিসিবির মাধ্যমে, এবং সরকারের একটি বিকল্প ধারা তৈরি রাখা, শুধুমাত্র ব্যবসায়ীদের উপরে নির্ভরশীল না থাকে, রাষ্ট্রেরও একটি মেকানিজম যেন থাকে। তো সেই জায়গায় সামনের দিনগুলোতে আসলে সরকারের কিছু করণীয় রয়েছে কিনা, নাকি যেভাবে চলছে সেটি দিয়েই যথেষ্ট হবে? না, সেটি দিয়ে যথেষ্ট নয়, সরকারের করণীয় আছে। এখানে আমরা জানি যে সরকারের একটি কর্মসূচি আছে, সেটি হচ্ছে যে 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করা। এই জায়গাটিতে একটি ঘাপলা তৈরি হয়েছে। 1 কোটি পরিবারের মধ্যে 57 লাখ কার্ড সচল আছে, 43 লাখ কার্ডে ঝামেলা আছে। 43 লক্ষ কার্ডধারীরা টিসিবি পণ্যটি এই সময়কালে পাচ্ছেন না। আমরা সরকারের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে একটি পরিবার একটি কার্ড, কিন্তু অনিয়ম হয়েছে একটি পরিবারে 2টি কার্ড অথবা 3টি কার্ড। যেমন আমি যে পরিবারের কার্ড পেয়েছি, আমার ওয়াইফের নামও ঠিক একইভাবে কার্ড ইস্যু করা হয়েছে, এটি রাজনৈতিক প্রভাবে হয়েছে। 2, আমি যে এনআইডি দিয়ে এই টিসিবির কার্ডটি ঢাকায় করেছি, ঠিক একই আইডি দিয়ে আমি আমার গ্রামের এলাকায় সোহাগ দলে গিয়ে আমি আরেকটি টিসিবির কার্ড করেছি। এই ধরনের কেস সংখ্যা 43 লাখ। 43 লাখ কার্ডটি সংশোধনের জন্য জেলা প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা সেই বিষয়ে কাজ করছে। আমি সম্প্রতি এই বিষয় নিয়ে 13 জন জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি যে এই মুহূর্তে অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ নাই, স্থানীয় সরকার প্রতিনিধি নাই। সেই ক্ষেত্রে এই যে আপনি 43 লক্ষ কার্ডের একটি অংশ আপনার জেলা থেকে সংশোধন করতে হবে, এটি আপনি কিভাবে করছেন, সমস্যাটা কোথায় দেখছেন? বলছে যে কিছু সমস্যা তো হচ্ছে, জনপ্রতিনিধি থাকলে আমরা হয়তো বাড়িটি চিনতাম, এখন আমার টিএনও সাহেব হয়তো ওই বাড়িটি চেনেন না। নাম্বার 2 হচ্ছে যে এটি একটি সময় সাপেক্ষ বিষয়, যে সোহাগদল গ্রামের কেউ যদি তার এনআইডি দিয়ে ঢাকায় একটি কার্ড, রেশনিং কার্ড করে থাকেন এবং সেই কার্ডটি আবার এইখানে এসেও করেছেন, এটি একটি প্রযুক্তিগত সমস্যা, এটিও শনাক্ত করতে একটু সময় লাগতেছে। ফলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিসিবি কর্তৃপক্ষ, টিসিবি থেকে জেলা প্রশাসকদের 15ই নভেম্বরের মধ্যে এই তালিকাটি চূড়ান্ত করে একটি পরিচ্ছন্ন তালিকা পাঠানোর জন্য বলা হয়েছিল। কিন্তু আমি যে 13 জন জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, 13 জন প্রশাসক একজনও বলেননি যে আমি 15 তারিখের মধ্যে পারবো। কেউ বলেছেন 31শে ডিসেম্বরের মধ্যে আমি পারবো, কেউ বলছে আমাকে নির্দিষ্ট একটা সময় দেয়া লাগবে, আপনি যদি আমার কাছ থেকে একটি স্বচ্ছ তালিকা পেতে চান তাহলে এটি করতে হবে। এই তালিকাটি যত দ্রুত করা সম্ভব, এটি সরকারের পার্ট। সরকার যদি এটা মানে সেটিকে হালনাগাদ করা, যতখানি সম্ভব নির্ভুল করা, এটি তাহলে আমি 1 কোটি জেনুইন পরিবারের কাছে যদি আমি পৌঁছতে পারি তাহলে পরিধিটা আরো বিস্তৃত হবে। 5 কোটি মানুষের কাছে আমি পৌঁছতে পারলাম। আমি একটি পরিবারে আমি 5 জন মানুষ ধরেছি। আমার দেশের মানুষ যদি হয় 18 কোটি, তাহলে আমি 5 কোটি মানুষকে আমি সেবাটা দিতে পারছি। এটি 1 নাম্বার। 2 হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে 30 টাকা কেজি দরের চালের যে সিস্টেমটি আছে, এটিকে আরটু বাড়ানো প্রয়োজন, কারণ এই জায়গাতে লাইনটি বেড়েছে, এই জায়গায় ব্যাপকভাবে এটি করা প্রয়োজন। আর ইউনিয়ন পরিষদ লেভেলে ইউনিয়ন পরিষদটি ভেঙে দেওয়া হয়নি, ফলে ইউনিয়ন পরিষদটি সচল আছে, কিন্তু রাজনৈতিক এনভায়রনমেন্ট থাকার কারণে কিন্তু অনেক চেয়ারম্যান পলাতক রয়েছে, অনেক চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে, ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও আত্মগোপনে আছেন। এখন সেই জায়গাটিতে একটা ঘাপলা তৈরি হয়েছে যে আসলে এই কাজগুলো কিন্তু ওই লেভেলের, ফলে সরকার ওই পর্যন্ত আসলে পৌঁছতে পারতেছে না এই সীমাবদ্ধতার কারণে। এটি আসলে কিভাবে সমাধান করবে, এটি আসলে সরকারকে নির্ধারণ, মানে একটা আইনি প্রক্রিয়া বা অন্যরকম রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। করে একটু সিরিয়াসলি নিয়ে যদি প্ল্যানটা করে, এবং আমি বিশ্বাস করি যে নতুন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, অর্থ উপদেষ্টা, আরও অভিজ্ঞ মানুষ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বিশ্বাস করতেই চাই যে সরোয়ার সাহেব যে বললেন যে বড় বড় বিজনেসম্যানদেরকে একত্রিত করে তাদেরকে আস্থায় এনে সরকারের এই লেভেলে যদি একটু স্বচ্ছ পরিকল্পনা এবং এই উপায়গুলো নির্ধারণ করে, তাহলে আমরা একটি চমৎকার রমজান আমরা উপভোগ করতে পারব। চমৎকার রমজানের কথা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া এই সময়টাতে দাঁড়িয়ে যেটি বলছেন যে একটি ইতিবাচক প্রত্যাশা রয়েছে, কিন্তু প্রত্যাশাটিকে মাঠে বাস্তবায়ন করার জন্য বিশেষত নতুন বাণিজ্য উপদেষ্টা কিংবা এখন যে আমরা যেটি বলছি অর্থ উপদেষ্টা সহ মিলে আসলে কিভাবে সামনের দিনগুলোতে সুনির্দিষ্ট করে ভোক্তা বান্ধব একটা পরিবেশ তৈরি করা যায়।
ধন্যবাদ। আমার কথাগুলি কিন্তু আমাদের সহ-আলোচক বলে ফেলছেন আর কি। সেটা যেমন উনি বলছে কার্ডের যে 43 লক্ষ কার্ড, এই কার্ডগুলিকে রেগুলার করার দরকার আছে নিয়মিত। আসলে একটা পরিবার যেন, আমি দেখছি যেমন গ্রামে তার কার্ড আছে, আবার সে ট্রাকের পিছনে এখানে গিয়ে দাঁড়াইতেছে মাল নেওয়ার জন্য। এবং কিছু কিছু জায়গাতে দেখা গেছে ভুয়া কার্ডও আছে। কার্ড কোনো পরিবারের 3টা-4টা কার্ডও নিয়ে গেছে। মনে করেন আমার রাজনৈতিক ইয়ের কারণে সে আমাকে সহযোগিতা করে, সুতরাং তার দ্বারা আমার ভোটও সুবিধা হবে, এইসব কার্ডও কিন্তু হয়েছে। তা আমরা যেটা মনে করি যে 1 কোটি না, আমরা মনে করছি সরকারের, গত সরকারের কাছেও আমাদের একটা দাবি ছিল, এখন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবিটা থাকবে। এই কার্ডের সংখ্যাটা আর একটু বাড়ানো দরকার আছে। কার্ডের সংখ্যা, কারণ উনি যেটা বললেন, আমি দেখছি যে টিসি সেক্রেটারিয়েটের ভিতরে যে পণ্যগুলি দেওয়া হইতেছে কি, ওইটা কিন্তু ওইখানকার লোকজনের জন্য দেওয়া হয়েছে। তো তাদের অবস্থান আর বাইরে যারা ফুটপাতে, তাদের অবস্থা কিন্তু পার্থক্য আছে। তাদেরকে দেওয়া হোক, তাদেরকে দেওয়ার বিরুদ্ধে আমরা বলছি না, কিন্তু বাইরের যে লাইনটা আর কি, সেটাকে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু লাইন দিয়েও কিন্তু ওই পণ্যটা পাচ্ছে না। আমরা মনে করি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে এই কার্ডের সংখ্যাটা আর একটু বাড়ানো দরকার আছে। কারণ আমরা মনে করি আরও যদি 50 লাখ কার্ড বাড়ানো যায়, তাহলে পণ্যের বাজারে ক্রাইসিস সৃষ্টি করে যে দামটা বাড়াবার চেষ্টা করবে, এই চেষ্টাটা তারা। আপনার সাথে একটু যোগ আমাদের তথ্যতে একটা স্বচ্ছতা আমরা চাই ব্যক্তিগতভাবে। যেটা বলছিলেন যে 1 কোটি কার্ড বা 2 কোটি কার্ড, আসলে বাংলাদেশের এখন রিয়েল জনসংখ্যা কত, বাংলাদেশে আসলে রিয়েল জিডিপি কত, এগুলো যদি আমরা উৎপাদনের সংখ্যা, সেটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। এইটা যে ওই জায়গাটা আমি মনে করি যে একটা স্বচ্ছতা, সঠিক তথ্য নাই, সঠিক তথ্য নেই। কেউ বলছেন 18 কোটি, সেটা আমি আজ থেকে 10 বছর আগেও শুনেছি 16-17 কোটি, আমরা 71-এ শুনেছি 7 কোটি। সেই রেশিওতে ধরলে আমাদের জনসংখ্যা কত, এগুলো নিয়ে অনেকগুলো বিতর্ক আছে। কারণ এটার উপর ভিত্তি করে কিন্তু আসলে বিজনেস চলবে। আমি কত ইম্পোর্ট করব, কত, মানে এভরিথিং অন বেসড অন দি প্ল্যান। ফলে আমি যদি প্ল্যানেই ভুল হয়, এবং যে কার্ডের কথা বলছেন, দেখা যাবে যে 50% কার্ডের মধ্যেই প্রবলেম আছে, কার্ড ঠিক করতেও সময় লাগে। এবং এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলো করা খুবই সহজ, করা সহজ কিন্তু। আর উনি যেটা বলছেন, এটাও আমি মনে করি যে কার্ড ডিসি সাহেব বা ইউনু সাহেব কিন্তু আমার গ্রামের কেউ না। আমি যেমন আমার গ্রামে গতকালকে গেছিলাম কুমিল্লাতে, ওইখানে দেখলাম মেম্বার, তার নামও মামলা হয়ে গেছে গিয়া 6টা, চেয়ারম্যানের নামও 6টা মামলা, পলাতক। তাহলে ওইখানে আপনার কারে দিয়ে করবেন কার্ডটা? আমি জিজ্ঞেস করলাম যে ফারুক কোথায়? ফারুকের মধ্যে 6টা মামলা হয়ে গেছে গিয়া, নাই ফারুক চেয়ারম্যান। তো ওইখানে এই যে ইউএনও সাহেব অথবা ডিসি সাহেবের যে লোক, কে এটা করবে? এটা করার নাই, ঘর লেভেলে যাওয়া সম্ভব নাই। তো এটা এই যে এইগুলোর মধ্যে সরকার একটু নজর দেওয়ার দরকার আছে। তাই না নামে ফেলেন কি আপনি একজন রে, আর আমাদের পুরো বিষয়টিকে সামষ্টিকভাবে দেখার প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ কনজিউমার হিসেবে আমাদেরকে, আমরা সেটাই মনে করি সরকারকে দেখা দরকার। আজকের আয়োজনটি এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে আজকের এই ভায়া হোটেলস প্রেজেন্টস বিস্ট ট্রেন্ডসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে আরও কথা বলবো। দর্শক, আমাদের অতিথিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং আলোচনা থেকে যেটি উঠে এসেছে, সেটি হচ্ছে ইতিবাচক অনেক উপাদান বর্তমানে রয়েছে, যেটিকে ঘিরে আমরা হয়তো সামনের দিনে এগুতে পারি। কিন্তু লাগামহীন এই বাজার ব্যবস্থা, বিশেষত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটিকে অবশ্যই লাগাম টেনে ধরতে হবে। সেখানে মধ্যস্বত্ব ভোগীকে নিয়ন্ত্রণ করা এবং বড় বড় কোম্পানিগুলোর ইতিবাচক যে ভূমিকা রয়েছে, সেগুলোকে আরও জোরদার করা এবং সরকারকে একটি আইনি কাঠামোর ভেতরে এসে বাজার মনিটরিং করা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই সামনের দিনে সরকার এই বিষয়গুলো মাথায় রেখেই এগোবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভায়া হোটেলস প্রেজেন্ট বিস্ট ট্রেন্ডস। সবাইকে ধন্যবাদ।